10 মাস বয়সী ফাতেমার মা কুলসুম বেগম জানতেন না যে তার ছোট্ট মেয়েটি ফাতেমা বাসার ভেতরেই বেশি নিরাপদ, বাইরে না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য। আজ সকালে 10:38 সারা বাংলাদেশকে কাঁপুনি দিয়ে, ঝাঁকুনি দিয়ে বিশাল বড় যে ভূমিকম্পটি আমরা হতে দেখলাম, ঠিক তখনকার ঘটনা নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাল ইউনিয়নের ইসলামবাগ এলাকায়। বাসার ভেতর থেকে ছোট্ট 10 মাস বয়সী ফাতেমাকে সঙ্গে নিয়ে দ্রুত বেরিয়ে গিয়েছিলেন রাস্তায়, পাশের সড়কে তার মা কুলসুম বেগম, এবং পাশের বাসার থেকে বেরিয়ে এসেছিলেন জেসমিন বেগম। তারা দুজনেই ভেবেছিলেন বাসার ভেতরে থাকা নিরাপদ না, রাস্তায় বেরিয়ে আসলে তারা ভালো থাকবেন। কিন্তু ভাগ্য সহায়ক হয়নি। তাদের পাশেই থাকা আরেকটি বাড়ির নিরাপত্তা দেয়াল ভেঙে তাদের উপরে পড়ে এবং 10 মাস বয়সী ফাতেমা মৃত্যুবরণ করে। ফাতেমার মা কুলসুম বেগম এবং পাশের বাসার জেসমিন বেগম আহত হন, হসপিটালাইজড হন। খুবই দুঃখজনক। কিংবা ঢাকার কসাইটুলিতে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন যে দুর্ভাগা 3 জন, যাদেরকে পরবর্তীতে ঢাকার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হসপিটালের ডাক্তাররা মৃত ঘোষণা করেছিলেন। সেই 3 জন রাস্তা দিয়ে নিরাপদে হাঁটছিলেন। ভূমিকম্পের ভয়াবহতা তারা কিন্তু টের পাননি। কিন্তু পাশের 5 তলা বিল্ডিংয়ের রেলিংটি ভেঙে পড়ে তাদের উপর। 3 জনই মারাত্মক আহত হন এবং তাদেরকে ঢাকায় নেওয়া হয়, ঢাকার সলিমুল্লাহ মেডিকেল কলেজে নেওয়া হয়। তারা ঢাকারই লোক, কসাইটুলির ঘটনা এটি, ঢাকার পুরান ঢাকার সলিমুল্লাহ মেডিকেল কলেজে তারা মৃত্যুবরণ করেন 3 জনই। তো এই 4 জনের মৃত্যুর সংবাদ আমরা পেলাম আজকের এই ভয়াবহ ভূমিকম্পে, যেইটিকে আমাদের আমলের সবচাইতে বেশি ঝাঁকুনি দেয়া বিপজ্জনক ভূমিকম্প বলে আখ্যায়িত করা হচ্ছে। ভূমিকম্প বিশেষজ্ঞরা অন্তত সেটি বলছে। তো এছাড়া আহত হয়েছেন অসংখ্য লোক, অন্তত 4টি জেলায় আহত হওয়ার খবর আমরা পেয়েছি। এর মধ্যে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন 10 জন আহত অবস্থায়। গাজীপুর তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ এন্ড হসপিটালে ভর্তি হয়েছেন 10 জন। নরসিংদী জেলা হসপিটালে 45 জন ভর্তি হয়েছিলেন আহত হয়ে, এবং 3 জনকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে উন্নত চিকিৎসার জন্য। নরসিংদী 100 শয্যা বিশিষ্ট হসপিটালে 10 জন ভর্তি আছেন। তো হয়তো হতাহতের সংখ্যা দিন শেষে আরও বাড়বে, আমরা চাই না, বাট এমনটি আশঙ্কা আসলে। তো প্রিয় দর্শক, আপনারাও নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন যে ভূমিকম্পের এত বড় ঝাঁকুনি আপনারা অনেকেই আপনাদের জীবদ্দশায় অনুভব করেননি, ফিল করেননি। আমার অন্তত সেইটুকুই অভিজ্ঞতা। আমি যত ভূমিকম্প বাংলাদেশে দেখেছি, যত অভিজ্ঞতা আমার হয়েছে, এইটি ছিল সবচাইতে বিপজ্জনক, সবচাইতে ভয়াবহ এবং সবচাইতে বড় ঝাঁকুনিটি দিয়েছে এই ভূমিকম্প। তো জানা গিয়েছে মার্কিন জিওলজিক্যাল সার্ভে যেটি আছে, ভূতাত্ত্বিক জরিপ সংস্থা, USGS বলা হয়, তারা বলেছে যে এইটি ভূমিকম্প মাপবার যে পদ্ধতি, রিক্টার স্কেল দিয়ে মাপা হয়, রিক্টার স্কেলে তারা এটিকে দেখতে পেয়েছে 5.5 ম্যাগনিটিউডের ভূমিকম্প। এটি ভূমিকম্পের তীব্রতা 5.5। আর আমাদের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এইটির তীব্রতা ছিল আমাদের রিক্টার স্কেলে 5.7। আর এইটির উৎপত্তিস্থল কিংবা এপিসেন্টার ছিল নরসিংদী জেলার মাধবদী নামক জায়গায়। আর মাধবদী জায়গাটি নরসিংদী জেলা শহর থেকে 14 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে মাধবদী, সেখানে ছিল এপিসেন্টার বা উৎপত্তিস্থল, এবং ভূগর্ভের 10 কিলোমিটার গভীরে এটির উৎপত্তি। তাই নরসিংদী এবং পার্শ্ববর্তী জেলার লোকেরাই কিন্তু বেশি ফিল করেছেন। প্রিয় দর্শক, আপনাদের নিশ্চয়ই জানা আছে ভূমিকম্পের উৎপত্তিস্থলের কাছাকাছি জায়গাগুলো বেশি এফেক্টেড হয় এবং তারা সবচাইতে বেশি কাঁপুনি বা তীব্রতা অনুভব করতে পারে। তো ঠিক তাই হয়েছিল। আর আমি কিন্তু সেই অকুস্থলের, সেই এপিসেন্টারের, আমিও 14-15 কিলোমিটারের মধ্যেই ছিলাম আজ ঘটনাচক্রে, এবং আমি ফিল করতে পেরেছি যে আমার জীবদ্দশায় অন্তত আমি এর চাইতে বড় ভূমিকম্প আমি অনুভব করিনি, আমি অভিজ্ঞতা নেইনি, আমার নেই সেই অভিজ্ঞতা।
তো এই ভূমিকম্পকে কেন্দ্র করে কিছু প্রাসঙ্গিক কথা এখন আমি আপনাদের সঙ্গে বলতে চাইছি। আগাম ধন্যবাদ জানিয়ে রাখি সবাইকে। কিছু তথ্য দেব, তথ্য অনেকের পছন্দ হয় না, ধৈর্যের ব্যাপার থাকে নেয়া। তো এই তথ্যগুলো গুরুত্বপূর্ণ আমাদের জীবনের জন্য। আমাদের এইটুকু বিষয় ভূমিকম্প সম্পর্কে আসলে জানার দরকার আছে, তাই কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি যেই শহরে ছিলাম, আমি একটি 6 তলা বিল্ডিংয়ের 4 তলায় থাকি। তো আমার বিল্ডিংয়ের সব মানুষ এবং পার্শ্ববর্তী সব বিল্ডিংয়ের সব মানুষ রাস্তায় নেমে গিয়েছিলেন। আমি সাধারণত ভূমিকম্পের সময় বাসা ত্যাগ করি না। আমি আমার ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট ছেড়ে কোথাও যাই না, কারণ আমি জানি আমি যাব কোথায়। আমি আমার বাসাকে অনিরাপদ ভেবে রাস্তায় যাওয়ার চেষ্টা করলাম, যেমনটি হয়েছে শিশু ফাতেমার ক্ষেত্রে। আমি রাস্তায় যেই গলিতে আমি নামবো, গলির দুদিকেই বিল্ডিং, অন্যের বিল্ডিং আমার মাথার উপর ভেঙে পড়বে। তা আমি যাবো কোথায়? আমি তো নিরাপদ না। এমন যদি হতো যে আমি বিল্ডিং থেকে নেমেই খোলা জায়গা পাবো, কোনো খোলা জায়গা নেই। আমি যেখানে থাকি অন্তত আমাকে 2-3 মিনিট দৌড়াতে হবে কোনো খোলা জায়গায় যাবার জন্য, এবং আমি জানি না আসলে সেই জায়গাটি কোনটি। দৌড়িয়ে খুঁজে বের করতে হবে আমার জন্য খোলা জায়গা কোনটি। শহরায়নের কারণে সব জায়গায় অপরিকল্পিত বিল্ডিং হয়েছে, কোনো জায়গায় খালি নেই, সব জায়গায় কনস্ট্রাকশনের কাজ চলছে। তো সেই জন্য কোনো খোলা জায়গা নেই এবং দৌড় দিয়ে গিয়ে আমরা নিরাপদ না আসলে। তা আমি যে কাজটি করি, আমি আমার বাসায় থাকতে পছন্দ করি। তবে কিছু কিছু সতর্কতামূলক ব্যবস্থা আমরা নিতে পারি বরাবরের মতোই, যেটি আপনারাও জানেন। বাসার ভেতর কোনো শক্ত কাঠের তৈরি কোনো চেয়ার, টেবিল, এইসবের নিচে খাট আমরা মাথা দিয়ে রাখতে পারি। মাথার ওপর নরম কিছু দিয়ে রাখতে পারি, একটি বালিশ রাখতে পারি। সেভাবে হয়তো আমরা কিছুটা, যদি আমি বিপদগ্রস্ত হই, আমার বিল্ডিং দুর্ভাগ্যক্রমে ধসে পড়ে আমার উপর, তাহলে আমার কম আঘাত পাবার কিংবা বেঁচে থাকার সম্ভাবনা আছে আমি যদি কাঠের টেবিল বা কিছুর নিচে মাথাটি দিতে পারি। আর বিল্ডিংয়ের পিলার যদি টের পাই, আমরা যেই রুমে যেই ফ্ল্যাটে আমরা থাকছি, যেখানে পিলারটি আছে আমি যদি জানি আগে থেকে, কিছু বিল্ডিংয়ে পিলার দৃশ্যমান, কিছু বিল্ডিংয়ে আমরা জানি না কোন জায়গায় আছে, বাট অন্তত সেই কর্নারগুলোতে পিলার থাকে সাধারণত। অনেক সময় কোনো বিল্ডিংয়ের ভেতরে পড়ে যায়, পিলার দৃশ্যমান থাকে। তো সেই পিলারের নিচে কিন্তু আমরা দাঁড়াতে পারি, মোটামুটি নিরাপদ সেই জায়গাগুলো। আর সিঁড়ি দিয়ে নামবার চেষ্টা করা এটি বুদ্ধিমত্তার পরিচায়ক নয়, কারণ এই সিঁড়িগুলো কিন্তু ভেঙে পড়ে, স্টেয়ার কেজ যেগুলো আছে সেগুলো ভেঙে পড়ে, সেই জায়গা মোটেই নিরাপদ না। আর যেটি বলছিলাম, নিজের বিল্ডিং ছেড়ে আমি কোথায় যাব, অন্যের বিল্ডিং আমার মাথায় ভেঙে পড়বে। তো এই বিষয়গুলো মাথায় রাখতে হয়, কিছুটা নিরাপদ হয়তো আমরা থাকতে পারবো এইভাবে। আর ভূমিকম্প নিয়ে কথা বললে আমরা নানাভাবে শুনেছি, ছোটবেলায় গ্রামে বড় হয়েছি যেহেতু, নানা রকম মিথ কুসংস্কার ভূমিকম্প সম্পর্কে শুনেছি। কিন্তু এখন আধুনিক বিজ্ঞান ভূমিকম্প সম্পর্কে কিছু তথ্য আমাদের দিতে পারে। কিন্তু ভূমিকম্প কবে হবে সঠিকভাবে সেই প্রেডিকশন বা ফোরকাস্ট কিন্তু করতে পারে না আধুনিক বিজ্ঞান। ঘূর্ণিঝড় কবে হবে, টর্নেডো কবে হবে, সেইটি কিন্তু তারা দিনক্ষণ পর্যন্ত বলে দিতে পারছে বিজ্ঞান। এমনকি সুনামির আভাস তারা দিতে পারছে আগাম। ভূমিকম্পের আভাস এখনো বিজ্ঞান আগাম দিতে শেখেনি, অর্থাৎ বিজ্ঞান সেই পর্যন্ত পেরে ওঠেনি। আমরা আশা করব যে বিজ্ঞান সেগুলো পারবে। বিজ্ঞান ইতিমধ্যে অনেক অসম্ভবকে সম্ভব করেছে, এবং নেচারের যে ডেডলি ফোর্স সেটি অনেকটাই নিয়ন্ত্রণ করেছে বিজ্ঞান। কিন্তু তারপরেও আমরা নেচারের সঙ্গে পেরে উঠিনি, বিজ্ঞান অতটা অগ্রগতি এখনও করতে পারেনি। তো ভূমিকম্প সম্পর্কে আমরা কিছু প্রাথমিক তথ্য জেনেছি, এই তথ্যগুলো আমাদের জানা ভালো, আজকাল হয়তো বা সিলেবাসের অংশ এটি। তো সারা পৃথিবীতে ভূত্বক 7টি টেকটনিক প্লেট নিয়ে গঠিত। টেকটনিক প্লেট বলা হয় ইংরেজিতে এগুলোকে। 7টি বড় বড় প্লেট আছে আর অসংখ্য ছোট ছোট প্লেট আছে। তো সেই প্লেটগুলো অনমনীয়, অর্থাৎ ফ্লেক্সিবল না, ব্রেকেবল, ইজিলি ভেঙে যায়। তো সেই 7টি টেকটনিক প্লেট ভাসতে থাকে সবসময়। ভূগর্ভস্থ গুরুমণ্ডল বলে একটি জায়গা আছে, ইংরেজিতে বলে বেরিস্ফিয়ার। সেখানে যে তরল স্রোত আছে, ভূমণ্ডলীয় তরল স্রোত, সেইটির উপরই কিন্তু এই 7টি প্লেট ভাসতে থাকে। আর সেই তরল স্রোত তৈরি হয় আয়রন এবং ম্যাগনেশিয়াম দিয়ে, আয়রন এবং ম্যাগনেশিয়ামের সিলিকেট দিয়ে তৈরি হয় সেটি। সেই তরলের উপর এই প্লেটগুলো ভাসতে থাকে, এবং প্লেটগুলো সবসময় চলমান, ক্রিয়াশীল, মুভমেন্টের মধ্যে থাকে। আর মুভ করতে করতে কখনো কখনো এটি একে অপরের কাছে চলে আসে, কখনো কখনো দূরে চলে যায়, রিপালসিভ ফোর্সটি এখানে কাজ করে। আবার কখনো কখনো একটির উপরে চড়ে ওঠে। তো এইসব কারণেই কিন্তু ভূতাত্ত্বিক যেসব ঘটনাগুলো ঘটে, যেমন ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্নুৎপাত কিংবা পর্বতমালার সৃষ্টি, এই ভূতাত্ত্বিক ঘটনাগুলো কিন্তু সেই প্লেটগুলোর
এই যে ভূপৃষ্ঠের নিচে যে প্লেটগুলো যেসব জিনিসের উপর ভাসে এবং সেই প্লেটগুলোর মুভমেন্টের উপর নির্ভর করে এই ভূতাত্ত্বিক ঘটনাগুলো। এইসব কারণেই ভূমিকম্প হয়, আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয় এবং পর্বতশ্রেণী বা পর্বতমালা তৈরি হয়েছে। তো এটি হলো বৈজ্ঞানিক ব্যাখ্যা মোটামুটিভাবে। তা আমাদের অঞ্চলটি ইন্দো বার্মা টেকটনিক প্লেটে অবস্থিত। আজকে মাধবদীতে যেই ভূমিকম্প ঘটে গেল বা বাংলাদেশের বেশিরভাগ জায়গায় আসলে এই ইন্দো বার্মা টেকটনিক প্লেট অঞ্চলে অবস্থিত। আর এই অঞ্চলটি একটু বিপজ্জনক। 7টি বড় প্লেটের কথা বলছিলাম, টেকটনিক প্লেট। এই 7টি প্লেটের আবার সাব প্লেট আছে, ভাগ আছে, উপবিভাগ আছে। তো সেই উপবিভাগের অংশ ইন্দো বার্মা বা ইন্দো বার্মিজ টেকটনিক প্লেট। তো এই জায়গাটি ভূমিকম্প প্রবণ, দুর্ভাগ্যক্রমে এই জায়গায় ঘন ঘন ভূমিকম্প হতে পারে, আগেও হয়েছে। তাই আমরা একটি ভূমিকম্প প্রবণ এলাকায় বসবাস করছি। তো ভূমিকম্প আমরা এড়াতে পারবো না, যেহেতু বিজ্ঞান প্রেডিকশন করতে পারে না। ভূমিকম্পের ক্ষয়ক্ষতি চাইলে আমরা হয়তো কিছুটা এড়াতে পারবো, সেটাই বা কম কি। আচ্ছা, তো ভূমিকম্পের ক্ষয়ক্ষতি আমরা কিভাবে এড়াতে পারি? যেটি বলছিলাম যে আমি আমার বাসার থেকে বেরিয়ে রাস্তায় যাব, আমি রাস্তা পাচ্ছি না, খোলা জায়গায় যাব, খোলা জায়গা পাচ্ছি না, পার্ক নেই, মাঠ নেই, খোলা জায়গা নেই, আমি কোথাও যে মাথাটি গুজাবো এরকম কোনো জায়গা নেই। তাই আমাদের যে শহরাঞ্চলে বাড়িগুলো তৈরি হচ্ছে সেটি কোনো নিয়মকানুন মেনে হচ্ছে না, কোনো নগর পরিকল্পনা বা ভালো কোনো প্ল্যান ডিজাইন সেগুলো মেনে কিন্তু হচ্ছে না। যে যার জায়গায় বাড়ি করে ফেলছেন, 1 ইঞ্চি জায়গা কেউ ছাড়ছেন না। দুটো বিল্ডিংয়ের দূরত্ব এত কম থাকে অনেক সময় যে কয়েক ইঞ্চি হয় 2 দেয়ালের ব্যবধান। তো এইটি কোনো ভালো কথা না। এইখানে প্রত্যেকটি শহরে সিটি কর্পোরেশন, পৌরসভা তারা যদি ডিজাইন করবার ব্যাপারে সতর্ক হন, কঠোর হন এবং এমনভাবে ডিজাইন করা হয় যে শহরের মাঝখানে মাঝখানে কিছু জায়গা খালি থাকবে, পার্কের মতো জায়গা থাকবে, উন্মুক্ত জায়গা থাকবে, পার্ক থাকবে বাচ্চাদের, এরকম কিছু খালি জায়গা যদি থাকে তাহলে সব দিক থেকে আমাদের জন্য ভালো। সেই জায়গাগুলোতে গাছ লাগানো যেতে পারে, সেই গাছ পরিবেশকে ভালো রাখবে, অক্সিজেনের সাপ্লাই বাড়াবে। এর বাইরেও ভূমিকম্পের মতো দুর্যোগে, প্রিয় দর্শক, অনেক সময় ভূমিকম্প একবার বড় কাঁপুনি দিয়ে হয়ে যায়, যেটিকে আমরা জল্ট বলি। তো বড় একটি জল্ট হয়, এরপরও কিন্তু অনেক সময় এরকম হয় যে আফটার শক বলি, সেগুলোকে আমরা পরাঘাত। পরে অসংখ্যবার এমনও হয়েছে যে হাজার হাজার আফটার শক হয়েছে, সারাদিন ভরে একটু একটু করে কাঁপুনি তৈরি হয়েছে। তো সেগুলো কিন্তু বিপজ্জনক, কারণ দেখা গেল যে একবার যে বড় জল্ট হয়েছে, কোনো স্থাপনা বা বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়েছে, পড়ে যায়নি, কিন্তু যখন দিন ভরে আফটার শক হতে থাকবে তখন পরবর্তীতেও কিন্তু বিল্ডিং ধসে পড়বার সম্ভাবনা থাকে এবং প্রাণহানির সম্ভাবনা থাকে। তো সেরকম ক্ষেত্রে আমরা কোথায় আশ্রয় নেব? আমরা যদি মনে করি কয়েক ঘন্টা আমি বাসার বাইরে থাকবো, কোনো উন্মুক্ত জায়গায়, বিল্ডিং থেকে দূরে, সেই জায়গাটি কোথায়? কোনো শহরে তো নেই। ঢাকার কথা যদি বলি, সেটি তো ভয়ঙ্কর, ঢাকা শহরে তো তেমন কোনো জায়গায় নেই। আর প্রসঙ্গক্রমে বলছি, ঢাকা শহরে এই মুহূর্তে বিল্ডিং আছে প্রায় 26 লক্ষ, আর সেই 26 লক্ষ বিল্ডিংয়ের মধ্যে 6 লক্ষ আছে 6 তলার উপরে, হাই রাইজ বিল্ডিং আমরা যেগুলোকে বলি। আর বলা হচ্ছে যে একটি ভূমিকম্প হলে, বড় মাত্রার যদি একটি ভূমিকম্প হয়, ঢাকা শহরের সেই 6 তলার উপরে যে 6 লক্ষের মতো বিল্ডিং আছে সেগুলো খুব ঝুঁকিতে আছে, সেগুলো ভেঙে পড়বে, ধসে পড়বে মানুষের মাথার উপর। একবার ভেবে দেখুন, মানুষ কোথায় আশ্রয় নেবে? মানুষ বাসা থেকে বেরিয়ে কোথায় নিরাপদ? যেমন নিরাপদ ছিলেন না কসাইটুলির 3 জন দুর্ভাগা মানুষ আজ সকালে যাদের করুণ মৃত্যু হলো। সেখানে একজন মেডিকেল স্টুডেন্টও ছিলেন, 2nd ইয়ারে পড়েন তিনি, রাফিউল ইসলাম, কি দুঃখজনক। এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জের গোলাকান্দাল ইউনিয়নের ইসলামবাগের শিশু ফাতেমার কথা বললাম। তো আমরা কোথাও নিরাপদ না। আমরা নিরাপদে থাকবার চেষ্টাও যদি করি, আমরা নিজেকে আরও অনিরাপদ করে ফেলি। কারণ নিজের বাসার থেকে বেরিয়ে দেখা গেল আমার বিল্ডিং মজবুত ছিল, ভেঙে পড়তো না, কিন্তু পাশের বাসার বিল্ডিংয়ের রেলিং, বিল্ডিংয়ের কোনো একটা কিছু আমার মাথায় ভেঙে পড়তে পারত। এমনও হচ্ছে ভূমিকম্পে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং থেকে উপর থেকে কিছু মানুষের মাথার উপর পড়ছে, ইট পড়ছে, এটা ওটা পড়ছে। এমনিতে তো সারা বছর ইট পড়ছেই মানুষের মাথায়। তো আমাদের অথরিটি যদি সজাগ হয়, অথরিটি যদি কঠোর হয় এবং এখানে যদি আইন কানুন এনফোর্স করা হয়, পরিকল্পিত নগরায়ন এবং ভবন নির্মাণ নির্দিষ্ট নিয়মকানুন মেনে হতে হবে। এবং বিল্ডিংগুলো যখন নতুন করে হবে, সেখানে ভূমিকম্প রোধী কী কী ব্যবস্থা নেওয়া যায়, ভালো মানের রড ব্যবহার করা, সিমেন্ট বালুর প্রপোর্শন ঠিক রাখা। এই যে বিল্ডিংগুলো, অনেক কমার্শিয়াল বিল্ডিংয়ে সেগুলো করা হচ্ছে না, কারণ বিল্ডিংয়ের মালিকরা টাকা সেভ করছেন, ডেভেলপাররা কিংবা যারা হাউজিংয়ের মালিক তারা টাকা সেভ করছেন। তারা ভাবছেন ভাড়া দেওয়ার জন্য বিল্ডিংগুলো বানাচ্ছি, আমার এখানে বেশি টাকা ইনভেস্ট করার দরকার কি, আমি নিজে তো থাকবো না। তাই জেনে ধরে করে বিল্ডিং বানাচ্ছেন, আর এই বিল্ডিংগুলো ঝুঁকি তৈরি করছে আমাদের জন্য। তাই এই মুহূর্তে সবগুলো শহরে আসলে সময় এসেছে সব অথরিটির সব কটি বিল্ডিং চেক করে দেখা যে 6 মাত্রার ভূমিকম্পে বিল্ডিংগুলো টিকবে কিনা।
বা কোন কোন বিল্ডিং ঝুঁকিপূর্ণ সেসব বিল্ডিংকে রেড মার্ক করে দেওয়া দরকার, যাতে মানুষ সতর্ক হতে পারে। আগেই বলেছিলাম আমরা ভূমিকম্প নিয়ন্ত্রণ করতে পারবো না, কিন্তু প্রাণহানি এবং ক্ষয়ক্ষতি কমাতে পারবো, এবং কর্তৃপক্ষ যদি সজাগ হয় সেটি সম্ভব। এবং জনগণ হিসেবে, এই দেশের নাগরিক হিসেবে আমাদেরও সচেতন হতে হবে। যতটুকু আমাদের এবিলিটিতে আছে, আমাদের আয়ত্তে আছে, ততটুকু নিয়ে আমরা কাজ করতে পারি, কথা বলতে পারি, অ্যাওয়ারনেস তৈরি করতে পারি, কর্তৃপক্ষকে বাধ্য করতে পারি, এগুলো নিয়ে কন্টেন্ট বানাতে পারি আরও বেশি বেশি করে। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি এগুলো নিয়ে কাজ করতে পারি, কথা বলতে পারি, অ্যাওয়ারনেস তৈরি করবার জন্য অন্তত। তো আমাদের আয়ত্তে যা আছে আমরা সেটি করব, এবং করতেই হবে। মানুষ হিসাবে এইটুকু দায়িত্ব আমাদের আছে। প্রিয় দর্শক, ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য। ভালো থাকবেন।